আমি বুঝাইলে বুঝবে না এমন স্টুডেন্ট পৃথিবীতে নাই। খনিজ সম্পদ ও জীবাশ্মের দ্বিতীয় টপিকে তোমাদের সবাইকে স্বাগতম। এই দ্বিতীয় টপিকে আমি তোমাদের শিখাবো জৈব যৌগের শ্রেণীবিভাগ, অর্থাৎ জৈব যৌগ কত ধরনের। তো প্রধানত জৈব যৌগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এলিফ্যাটিক বা মুক্ত শিকল, আর একটা হচ্ছে অ্যারোমেটিক বা বদ্ধ শিকল। এলিফ্যাটিক বা মুক্ত শিকলে কার্বন কার্বন যে প্রথম কার্বন আর শেষ কার্বন এরা দুইজন এইভাবে কানেক্টেড থাকে না, যুক্ত থাকে না। আর বদ্ধ শিকলে কার্বন কার্বন কি করে ভাইয়া, প্রথম কার্বন আর শেষ কার্বন যুক্ত থাকে। তো প্রথমে আমি এলিফ্যাটিকের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করি, তারপরে শিখবো অ্যারোমেটিক, তারপরে আসবো এলিসাইক্লিকের কাছে। তো মনে রাখবা এলিফ্যাটিক মানে হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন বা মুক্ত শিকল জৈব যৌগ। তো এটার বৈশিষ্ট্য কি ভাইয়া, মুক্ত শিকল, অর্থাৎ প্রথম কার্বন আর শেষ কার্বন যুক্ত থাকবে না। তোমরা আমার সাথে নোট করা শুরু করে দাও। তো এলিফ্যাটিক মানে হচ্ছে কি ভাইয়া, এলিফ্যাটিক মানে হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। এর ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে অসম্পৃক্ত আর একটা হচ্ছে সম্পৃক্ত। এলিফ্যাটিকের দুইটা পার্ট, একটা সম্পৃক্ত আর একটা কি ভাইয়া, অসম্পৃক্ত। সম্পৃক্ত কথার মানে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, আর অসম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। সম্পৃক্ত কথার অর্থ হচ্ছে ভাইয়া ওই যে আসক্তিহীন টাইপের কিছু একটা, যে তোমরা যে নিষ্ক্রিয় গ্যাস পড়ছো না অজৈব যৌগের ভিতরে, যে ওরা কারোর সাথে বিক্রিয়া করে না, কারো থেকে ইলেকট্রন নেয় না, কারো ইলেকট্রন দিতেও চায় না কাউকে। এই সম্পৃক্ত কথার অর্থটাও অনেকটা তাই, যে সম্পৃক্ত যে যৌগগুলো থাকবে তাদের বিক্রিয়া করার হার খুবই কম, কারণ তাদের ভিতরে এক্সট্রা ইলেকট্রন কম থাকে। তো সম্পৃক্ত যৌগের বৈশিষ্ট্য কি ভাইয়া, সম্পৃক্ত যৌগের বৈশিষ্ট্য হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, ঠিক আছে, কার্বন কার্বন একক বন্ধন থাকবে। আর অসম্পৃক্ত যৌগের বৈশিষ্ট্য হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। সম্পৃক্ত যৌগে কার্বন কার্বন একক বন্ধনে আবদ্ধ থাকবে, আর অসম্পৃক্ত যৌগে ভাইয়া কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে আবদ্ধ থাকবে। আশা করি এইটুক তোমরা বুঝতে পারছো। এবার সম্পৃক্ত যৌগের উদাহরণ কি, সম্পৃক্ত যৌগ কারা, অ্যালকেন। সম্পৃক্ত যৌগ কারা ভাইয়া, সম্পৃক্ত যৌগ হচ্ছে অ্যালকেন। এই যে দেখো আমি লিখে রাখছি যে CH3 একক বন্ধন CH3। দেখো ভাইয়া এই যৌগে কার্বন কার্বন একটা বন্ধন আছে, তো একটা বন্ধন যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে সম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যৌগ কোন শ্রেণীকে সম্পৃক্ত বলা হয়, অ্যালকেন শ্রেণীকে সম্পৃক্ত বলা হয়। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পারছো। এবার অসম্পৃক্ত যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। এই অসম্পৃক্ত যৌগে দুইটা শ্রেণী আছে, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে ভাইয়া অ্যালকাইন। দেখো অ্যালকিনের ভিতরে আমি একটা অ্যালকিনের সংকেত এখানে লিখলাম, এর ভিতরে দেখো ভাইয়া কার্বন আর কার্বন দ্বিবন্ধন আছে। আর অ্যালকাইনের ভিতরে কার্বন আর কার্বনে দেখো ভাইয়া ত্রিবন্ধন আছে। তার মানে একের অধিক বন্ধন যাদের ভিতরেই থাকবে তারা সবাই কি ভাইয়া, অসম্পৃক্ত। এই অসম্পৃক্ত কথার মানে হচ্ছে বেশি বেশি মানে বিক্রিয়া করতে চায়, ওদের ভিতরে বেশি বেশি ইলেকট্রন আছে। এই যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দেখো না ভাইয়া, প্রত্যেকটা বন্ধনের ভিতরে দুইটা ইলেকট্রন করে থাকে। তো এই যে এখানে দেখো একটা এক্সট্রা বন্ধনের কারণে ওর ভিতরে দুইটা এক্সট্রা ইলেকট্রন আছে, এখানে দুইটা এক্সট্রা বন্ধনের কারণে ওর ভিতরে 2 গুণ 2 মানে 4টা এক্সট্রা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলোর কারণেই ওরা বেশি বেশি বিক্রিয়া করে। তো অসম্পৃক্ত কথার মানে হচ্ছে যারা বেশি সক্রিয়, ঠিক আছে, যারা বেশি বিক্রিয়া করতে চায়। আর সম্পৃক্ত মানে ওই যে আগেই বললাম যে কিছুটা নিষ্ক্রিয় টাইপের, বিক্রিয়া খুব একটা করতে চায় না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এই হচ্ছে আমার এলিফ্যাটিক যৌগের শ্রেণীবিভাগ এবং উদাহরণ আমি দিয়ে দিলাম। তো আরো কয়েকটা এলিফ্যাটিকের উদাহরণ আমি দেখাই, যে অ্যালকেনের আর একটা এক্সাম্পল যদি আমি দিই, সাপোজ এইভাবে থাকতে পারে যে CH3 CH2 তারপরে কি CH3। এই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল সব কিছু সামনের লেকচারে শিখাবো। আজকে ভাইয়া জাস্ট এই শ্রেণীবিভাগটা দেখো, এইটুক তুমি বুঝতে পারতেছো কিনা জাস্ট এইটুক এনশিওর করো। তো এই যে দেখো ভাইয়া একটা অ্যালকেন যৌগ লিখলাম, এটার নাম হচ্ছে প্রোপেন। তো নামকরণ সামনের লেকচারে শিখাবো। তো এই যৌগে দেখো ভাইয়া কোথাও কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা, না ভাইয়া এই যৌগে কার্বন কার্বন কোথাও দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, তার মানে এটা একটা সম্পৃক্ত যৌগ। আর আরেকটা এক্সাম্পল যদি আমি দিই, এই ক্ষেত্রে CH3 CH ডাবল বন্ড CH2। এই যৌগে দেখো ভাইয়া একটা দ্বিবন্ধন আছে কিনা, যদি তুমি দ্বিবন্ধন দেখো তাহলে যৌগটা হচ্ছে অ্যালকিন এবং এটা হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ।
আবার অ্যালকাইনের যদি আরেকটা এক্সাম্পল আমি দিই, যে CH3 C ট্রিপল বন্ড CH, এই যে একটা উদাহরণ দেখো, এটা কেমনে করলাম সবকিছু সামনের লেকচারে তোমরা জানবা, জাস্ট উদাহরণটা আজকে একটু দেখো। এই ক্ষেত্রে কিন্তু একটা ত্রিবন্ধন আমরা দেখতে পাচ্ছি, দুইটা কার্বনের মাঝে একটা ত্রিবন্ধন দেখতে পাচ্ছি, তার মানে এর একটা অ্যালকাইন যৌগ, এবং একের অধিক বন্ধন দেখলে আমরা ওই যৌগটাকে বলবো একটা অসম্পৃক্ত যৌগ। আশা করি এই পার্টটুকু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এবারে আমরা শিখবো অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য, বা অ্যারোমেটিক যৌগ আসলে কারা। মনে রাখবা ভাইয়া, অ্যারোমেটিক যৌগ হচ্ছে একটা বদ্ধ শিকল যৌগ, অর্থাৎ প্রথম কার্বন আর শেষ কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকবে। উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবা। তো অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যগুলো একটু দেখো ভাইয়া। এই যৌগগুলো কেমন থাকবে ভাইয়া? চক্রাকার। এইটা বোঝানোর আগে আমি একটা উদাহরণ লিখি, একটা এক্সাম্পল আমি লিখি, তারপরে বুঝাচ্ছি। তো বেনজিনের সংকেতটা আমি লিখি। বেনজিন মানে C6H6। তো 6টা কার্বন দিব আমি। এই হচ্ছে 2টা কার্বন, 3টা, 4টা, 5টা, 6টা। এই যে দেখো ভাইয়া, বেনজিনের সংকেতটা আমি লিখতেছি। তো প্রত্যেকটা কার্বনের সাথে এক একটা হাইড্রোজেন থাকবে, প্রত্যেকটা কার্বনের সাথে এক একটা হাইড্রোজেন। 6টা কার্বন, 6টা হাইড্রোজেন। তারপরে একান্তর দ্বিবন্ধন দেওয়া লাগবে। এখানে বন্ধন যদি দিই আমি, দ্বিবন্ধন এইটা দিতে পারবো না, এটা দিতে পারবো, এটাই পারবো না, এটাই পারবো। তাহলে এই যে দেখো ভাইয়া, আমি কিন্তু বেনজিনের সংকেতটা লিখে ফেললাম। এই সংকেত ধরে ধরে আমি তোমাদের মিলিয়ে মিলিয়ে দেখাবো প্রত্যেকটা বৈশিষ্ট্য। তো দেখো ভাইয়া, এই হচ্ছে বেনজিনের সংকেত। প্রথমেই আমি বৈশিষ্ট্য বলছি, অ্যারোমেটিক যৌগটা হবে কেমন? চক্রাকার। তো দেখো তো ভাইয়া, এইখানে প্রত্যেকটা কার্বন পাশের কার্বনের সাথে যুক্ত কিনা। মনে করো এই হচ্ছে আমার কার্বনের শুরু, তো এই ঘুরে ঘুরে আইসে আবার এই হচ্ছে শেষ কার্বন। তো শেষ কার্বন আর প্রথম কার্বন কি মিলিত হয়েছে কিনা? দুইজনে মিলিত হয়েছে। তাইলে এইটা হচ্ছে একটা চক্রাকার যৌগ। দ্বিতীয় বৈশিষ্ট্যটা দেখো ভাইয়া, একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। একান্তর দ্বিবন্ধন মানে হচ্ছে একটার পর একটা দ্বিবন্ধন বিদ্যমান। এই যে দিকে তাকাও, এই একটা দ্বিবন্ধন তোমরা দেখতে পাচ্ছ কার্বন কার্বনের মাঝে, তারপর এইটাই কিন্তু দ্বিবন্ধন নাই, তার পরেরটায় আবার দ্বিবন্ধন আছে, তার পরেরটায় দ্বিবন্ধন নাই, তার পরেরটায় আবার দ্বিবন্ধন আছে, এইভাবে কিন্তু চলতেছে। অর্থাৎ একের পর এক দ্বিবন্ধন থাকে, একটা একটা দ্বিবন্ধন, তারপরে একটা একক বন্ধন, তারপরে আবার একটা দ্বিবন্ধন, তারপর আবার একটা একক বন্ধন, এইভাবে। তো একান্তর দ্বিবন্ধন বিদ্যমান, এই বৈশিষ্ট্যটা আশা করি বুঝতে পারছো। তারপরে এই যে অ্যারোমেটিক যৌগের ভিতরে যতগুলা যৌগ আছে, যেমন বেনজিন, ন্যাপথালিন, ফেনল, এরা কিন্তু সুগন্ধযুক্ত, ঠিক আছে? অর্থাৎ এদের একটা গন্ধ থাকবে। এই অ্যারোমেটিক যৌগের, অ্যারোমা শব্দের মানেই হচ্ছে সুগন্ধি, ওই অ্যারোমা থেকে আসছে অ্যারোমেটিক যৌগ। তো এই যৌগগুলো কেমন ভাইয়া? সুগন্ধিযুক্ত। তো পরীক্ষায় এমসিকিউতে থাকতে পারে নিচের কোনটি সুগন্ধিযুক্ত? অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? তো আরেকটা আছে কি ভাইয়া? সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে এই অ্যারোমেটিক যৌগের ভিতরে। তো সঞ্চারণশীল পাই ইলেকট্রন মানে কি একটু খেয়াল দিয়ে শুনবা। তো আমি একটু কি বলছি যে প্রত্যেকটা বন্ধনে কিন্তু দুইটা দুইটা করে ইলেকট্রন থাকে। তো দেখো, একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র একটু শিখাই, তোমরা মাইন্ড করো না। যে এইখানে কার্বন কার্বন যে বেসিক যে বন্ধনগুলো আছে নিচের, এগুলো হচ্ছে কার্বন কার্বন সিগমা বন্ধন। আর উপরে যে এক্সট্রা আরেকটা বন্ধন দেখতে পাচ্ছ তোমরা 3টা, এই এক্সট্রা বন্ধনগুলোকে বলা হয় পাই বন্ধন। এটা তোমরা ইন্টারে গিয়ে শিখতে পারবে। তো পাই বন্ধনের ভিতরেও নিশ্চয়ই ইলেকট্রন থাকবে, কারণ আমি আগেই বলছি যে প্রত্যেকটা বন্ধনে 2টা ইলেকট্রন থাকে। তো এই যে পাই বন্ধন যেগুলো আছে, এগুলোয় অবশ্যই 2টা ইলেকট্রন থাকবে। পাই বন্ধনে যে ইলেকট্রন থাকে তাকে বলা হয় কি ভাইয়া? পাই ইলেকট্রন। আর এই ইলেকট্রনগুলো কেমন? ঘূর্ণায়মান, এই চক্রটার ভিতরে আবর্তন করে। এই কারণে এইটাকে বলা হয় সঞ্চারণশীল পাই ইলেকট্রন। সঞ্চারণশীল মানে হচ্ছে মানে ছোটাছুটি করতে পারে। আশা করি এই যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, এই বৈশিষ্ট্যটাও তোমরা বুঝতে পারছো। তারপরে হাকেল সূত্র 4n+2 মেনে চলে। এইটা কিভাবে একটু দেখো ভাইয়া, সূত্রটা কি? 4n+2, যেখানে n মানে হচ্ছে চক্র সংখ্যা, অর্থাৎ এই যৌগে চক্র সংখ্যা কয়টি? এই যুগে চক্র সংখ্যা হচ্ছে একটি। আর একটা এক্সাম্পল যদি আমি দিই, এইভাবে ন্যাপথালিনের একটা সংকেত যদি আমি লিখতে চাই, তো এইভাবে যদি আমি আর কি জাস্ট চক্রটা বোঝানোর জন্য এটা আঁকা, তো এইভাবে যদি একটা যৌগ আমি আঁকি বা যৌগের একটা গাঠনিক সংকেত যদি আমি লিখি, তাহলে দেখতে পারবা যে এই একটা চক্র আর হচ্ছে এই আর একটা চক্র। তাহলে এই ক্ষেত্রে চক্র আছে কটা ভাই? 2টা। তাহলে এই ক্ষেত্রে হাকেল সূত্রে n মানে হচ্ছে চক্র সংখ্যা, অর্থাৎ তুমি
সঞ্চারণশীল পাই ইলেকট্রন, এইটা সমান সমান লিখতে পারবা সঞ্চারণশীল পাই ইলেকট্রন। তাহলে দেখো 4n+2 সমান সমান এই যে যৌগটায় সঞ্চারণশীল পাই ইলেকট্রন কয়টা আছে, এই যে এই বন্ধনের জন্য দুইটা, এই বন্ধনের জন্য দুইটা, এই বন্ধনের জন্য দুইটা, তাহলে কয়টা দ্বিবন্ধন আছে? তিনটা। তিনটা দ্বিবন্ধনের ভিতরে 3 দুগুণে কয়টা সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে? 6টা সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে। তাইলে 4n+2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভাইয়া? 4n+2 ইকুয়াল টু লিখতে পারি 6। তাইলে 4n ইকুয়াল টু 6 - 2 যদি আমি দিই, তারপরে 4n ইকুয়াল টু আসে 4, সুতরাং n ইকুয়াল টু কত আসে? 4/4 মানে কত? 1। তো আমি আগেই বলছিলাম ভাইয়া n মানে হচ্ছে চক্র সংখ্যা। তো দেখো n ইকুয়াল টু 1 আসছে এই যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন বসাইয়া। তাইলে n ইকুয়াল টু 1 মানে হচ্ছে এই যৌগটা এতগুলো সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকলে আর চক্র সংখ্যা হবে কত ভাইয়া? 1। তো আশা করি এই সঞ্চারণশীল পাই ইলেকট্রনের ব্যাপারটা বুঝতে পারছো, প্লাস হাকেল সূত্র কিভাবে মেনে চলে সেটাও বুঝতে পারছো। এবারে বেনজিন মানে উদাহরণটা আমি একটু দেই, আগেই বলছি উদাহরণগুলো, তো তারপরেও আর একটু জেনে রাখো যে অ্যারোমেটিক যৌগের উদাহরণের ভিতরে আছে বেনজিন। বেনজিন C6H6 হচ্ছে ওর সংকেত, তারপরে ন্যাফথালিন এই যে যৌগটা লিখলাম, আর একটা আছে ফেনল। ফেনলের সংকেতটাও বেনজিনের মতোই, জাস্ট এই যে বেনজিনের সংকেত, এটাও কিন্তু বেনজিনের সংকেত। এই বেনজিনের সাথে জাস্ট তুমি যদি একটা OH যুক্ত করে দাও তাহলে যেটা হয় সেইটি হচ্ছে ফেনল। তাহলে মনে রাখবা অ্যারোমেটিক যৌগের উদাহরণ হচ্ছে বেনজিন, ন্যাফথালিন, আর একটা হচ্ছে ফেনল, আরও অনেক কিছু আছে, টলুইন। তো এগুলো তোমাদের এই লেভেলে লাগবে না, জাস্ট অ্যারোমেটিক পার্টের ভিতরে যতটুকু আমি শিখেছি মোর দ্যান এনাফ ভাইয়া। আর কিছু তোমাদের নাই অ্যারোমেটিক যৌগের কনসেপ্ট তোমাদের SSC লেভেলে, বাকিগুলো সব ইন্টার লেভেলে আছে। তো আশা করি তোমরা এলিফ্যাটিক আর অ্যারোমেটিক এই যৌগ দুইটা খুব সুন্দরভাবে, মানে এই যে বৈশিষ্ট্য বা শ্রেণীবিভাগ দুইটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এবার আমরা আসবো এলিসাইক্লিকের কাছে। এলিসাইক্লিক এইটাও একটা বদ্ধ শিকল, ঠিক আছে? এই যে অ্যারোমেটিক যেভাবে বলছিলাম বদ্ধ শিকল, এই এলিসাইক্লিকও একটা বদ্ধ শিকল যৌগ, ঠিক আছে? এটা হচ্ছে একটা বদ্ধ শিকল। কি বলছি ভাইয়া? এই এলিসাইক্লিক যৌগ কিন্তু একটা বদ্ধ শিকল যৌগ। এলিসাইক্লিক যৌগে মানে কার্বনের প্রথম এবং শেষ এই দুই প্রান্ত একসাথে কানেক্টেড থাকে। আমি যদি একটা এক্সাম্পল দিই, যে এইভাবে এই একটা কার্বন আছে, এই আরেকটা কার্বন আছে, এইখানে আরেকটা কার্বন আছে, তো কার্বন কার্বন একক বন্ধনগুলো আগে দিয়ে দিলাম আমি। তারপরে এখানে হাত খালি আছে কয়টা ভাইয়া বলো? একটা কার্বনের 4টা হাত থাকে, তো এই একটা হাত, এই একটা হাত কমপ্লিট, আর হাত থাকে 2টা, তাহলে সেই 2টা আমি হাইড্রোজেন দিয়ে দিব। এই কার্বনেও হাত আছে কয়টা ভাইয়া? 2টা খালি আছে, তো সেই হাত 2টা আমি হাইড্রোজেন দিয়ে দেবো, এখানেও আমি কি দিয়ে দেবো? হাইড্রোজেন দিয়ে দেবো। তাহলে এই যে যৌগটা তুমি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা এলিসাইক্লিক যৌগ। তো এইটাকে তোমরা আবার ভুল করে অ্যারোমেটিক বইলো না, কারণ অ্যারোমেটিকের বৈশিষ্ট্য এগুলোর সাথে এটার কোনো বৈশিষ্ট্যই মিলে না, শুধু একটাই মিলে, যেটাও একটা চাকরির যুগ, আর কোনো বৈশিষ্ট্য কিন্তু ভাইয়া এই জায়গায় মিলে না। দেখো একান্তর দ্বিবন্ধন আছে কিনা? এখানে দ্বিবন্ধনই নাই। একান্তর দ্বিবন্ধন থাকতে হবে, তারপর সুগন্ধ যুক্ত হতে হবে, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, হাকেল সূত্র মেনে চলতে হবে, তো সেগুলো কিন্তু কিছুই এটা মানে না। তার মানে এটা একটা এলিসাইক্লিক যৌগ কিন্তু অ্যারোমেটিক নয়। এই যৌগটার নাম কি? দেখো 1 2 3 মানে প্রোপ, তার সাথে এন যুক্ত হবে, এটা একটা অ্যালকেন যৌগ, তাহলে প্রোপেন, কিন্তু যেহেতু সাইক্লিক আকারে আছে তাহলে বলা হবে সাইক্লোপ্রোপেন। এটার নাম কি ভাইয়া? সাইক্লোপ্রোপেন। তো সাইক্লোপ্রোপেন, তো তোমরা বুঝতেই পারছো এটা একটা সম্পৃক্ত যৌগ, কারণ একক বন্ধন বিদ্যমান সব জায়গায়। তো এবার আমি যদি একটা এই সাইক্লিক যৌগের ভিতরে অসম্পৃক্ত যৌগ লিখি, তাহলে আমাকে সংকেতটা এভাবে লিখতে হবে যে একটা কার্বন, এখানে আরেকটা কার্বন, এখানে আরেকটা কার্বন, যে কোনো একটা কার্বনের মাঝে তুমি দ্বিবন্ধন দিয়ে দাও। আমি এখানে দ্বিবন্ধন দিয়ে দিলাম। তো দেখো ভাইয়া এই কার্বনে কয়টা হাত খালি আছে? একটা হাত খালি আছে, সেই হাতে একটা হাইড্রোজেন বসাও। এই কার্বনেও একটা হাত খালি আছে, একটা হাইড্রোজেন বসাও। এখানে 2টা হাত খালি আছে, 2টা হাইড্রোজেন বসাও। তাহলে এই যে যৌগটা উৎপন্ন হয়েছে, দেখো কার্বন সংখ্যা কত? 3টা, তার মানে প্রোপিন উৎপন্ন হয়েছে। তো এটা কেমন ভাবে আছে? সাইকেল আকারে আছে, চক্র আকারে আছে, তার মানে এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। ঠিক আছে ভাইয়া, সাইক্লোপ্রোপেন। তো তোমরা ভুল করে আবার এটাকে অ্যারোমেটিক যৌগ বইলো না, কারণ অ্যারোমেটিক যৌগ হতে হলে
অন্তত একান্ত দ্বিবন্ধন থাকতে হবে। তো দেখো এখানে একান্ত দ্বিবন্ধন নাই, এই একটা দ্বিবন্ধন আছে, তারপরেরটা নাই, তারপরটা থাকার কথা কিন্তু তো এখানে কিন্তু নাই। অর্থাৎ এটা কিন্তু কোনো অ্যারোমেটিক যৌগ নয়, এটা জাস্ট এলিসাইক্লিক যৌগ কিন্তু বদ্ধ শিকল। আশা করি এই যে জৈব যৌগের শ্রেণী বিভাগটা তোমরা একদম খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তো এই যে চ্যাপ্টারটা আছে না, খনিজ সম্পদ জীবাশ্ম, সবাই তো ভয় পাও। তো আমি যে ক্লাস শুরু করলাম তোমাদের কি ভয় লাগতেছে? আশা করি লাগতেছে না, কারণ আমি বুঝাইলে বুঝবে না এমন স্টুডেন্ট পৃথিবীতে নাই। ইনশাল্লাহ তুমিও বুঝবা, জাস্ট আমার ক্লাসগুলো করবা। তো আমি এই যে খনিজ সম্পদ জীবাশ্ম মাত্র 8টা টপিকে শেষ করে দেবো। তোমাদের বইতে মাত্র 8টা টপিক আছে, আমি প্রত্যেকটা টপিক এইভাবে ভেঙে ভেঙে বেসিক টু অ্যাডভান্স একদম পানির থেকেও সহজ করে তোমার সামনে উপস্থাপন করব। ওই যে অনেকে বলে না ভাই পানি প্যানিক, তো আমি তোমাদের কাছে বলবো যে পানির থেকেও বেশি সহজ ইনশাল্লাহ। তো আমার সাথেই থাকবে তোমরা।